যে জায়গাটিতে অবস্থান করছি একদম ব্রিজের পিলার। যখন আমাদের মহারশী নদী উত্তাল থাকে, ভরা থাকে, পাড় ছুঁই ছুঁই, এই জায়গাটিতে দাঁড়ানো একদম দুষ্কর। তো আমি এখানে যে জায়গাটিতে অবস্থান করছি, আমার নিচে দেখছেন ফাঁকা জায়গা, তার উপরে হচ্ছে পিলারের উপরে দাঁড়িয়ে আছি। পিলারটি হয়তোবা বৈজ্ঞানিক ভাষায় পিলারটির হয়তোবা কিছু হবে না নিচে ফাঁকা হলে, কিন্তু আসলে এই যে দেখার একটা মতো জায়গা যে পিলারের যখন পানি থাকে এই জায়গাটিতে উপরে, এই পিলারের উপরে যে কী পরিমাণ প্রেশার পড়ে, এটা আসলে নদীর দুই পার সংকুচিত হয়ে যাওয়ার ফলে এই পিলারটির উপরে প্রচুর প্রেশার পড়ে যায়। ওই পাশের একটা পিলার আছে, পিলারটি মোটামুটি একদম বালু মাটি দিয়ে কিন্তু একদম ভরে গেছে। এবং আমি যে পিলারটির উপরে দাঁড়িয়েছি এইটাতে টোটালি এই পিলারের উপরে হচ্ছে টোটাল প্রেশারটা পড়ে। এই ব্রিজটার যে স্থায়িত্বকাল, যদি একটা পিলারের উপরে এরকম প্রেশার পড়তে থাকে তাহলে এই ব্রিজটার স্থায়িত্বকাল আস্তে আস্তে কমতে থাকবে বা আমাদের মহারশী নদীর ব্রিজটা ঝুঁকিতে পড়ে যাবে। আমরা বারবারই বলি মহারশী নদীর পার সংকোচন হয়ে যাচ্ছে, মহারশী নদীর নাব্যতা কম, যার জন্য এরকম ভাঙনগুলো হয়। আমার এই ব্রিজের পূর্ব পাশের এই পিলার থেকে ঠিক কিছুটা গেলেই দুইটা ভাঙনের সৃষ্টি হয়েছিল। একটি ভাঙন মোটামুটি একদম টোটালি কয়েকটা ফ্যামিলিকে নিঃশেষ করেছে, পরবর্তী ভাঙনে 11টা ফ্যামিলি টোটালি নিঃশেষ হয়ে গেছে। মহারশী নদীর নাব্যতা এতটাই কম যে এখানকার নাব্যতা বাঁচাইতে হলে, নাব্যতা যদি তৈরি করা হয় তাহলে হয়তো বা, এখানকার যদি খনন করা হয় তাহলে হয়তো বা এইরকম ভাঙনগুলো সৃষ্টি হবে না, একটা পিলারের উপরে এরকম প্রেশার পড়বে না। কতটা প্রেশার পড়লে পিলারের নিচের মাটি টোটালি হচ্ছে চলে গেছে, মহারশী নদীর পানির স্রোতের তোড়ে চলে গেছে। আমরা অবশ্যই চিন্তা করব নদীটা যদি রক্ষা হয় তাহলে আমাদের ভাটিতে অনেক ফসলি জমিন এই মহারশী নদীর পানির উপরে ডিপেন্ড করে। আমরা নদীটাকে রক্ষা করতে হলে আমাদেরকে নাব্যতা বাড়াইতে হবে, নদীটাকে খনন করতে হবে, একটা সাইডের পিলারের যে টোটালি বালু দিয়ে ভরে আছে সেটাকে বালু সরাইতে হবে, তাহলে হয়তো এই পিলারটার উপরে কোনো প্রেশার আসবে না।